আজকের এই আলোচনায় স্বাগত। আমরা সোজাসুজি চলে যাব মূল বিষয়। রান্নাঘরের কোনায় রাখা ওই যে বাক্সটা, মানে আরও ওয়াটার পিউরিফায়ার, ওর ভেতরে ঠিক কি হয় সেটাই আজ আমরা দেখব। আচ্ছা, ব্যাপারটা একটু ভাবা যাক। আমরা যে জল পান করি তার প্রতিটা ফোঁটায় কিন্তু লক্ষ লক্ষ অদৃশ্য জিনিস লুকিয়ে থাকতে পারে। প্রশ্ন হলো, এত ছোট একটা মেশিন কিভাবে এই সব কিছুকে ছেঁকে আলাদা করে ফেলে? এর পেছনের আসল রহস্যটা কিন্তু কোনো কেমিক্যাল না, বরং প্রচণ্ড চাপ। মানে এটা শুধু একটা সাধারণ ফিল্টার নয়, এটা একটা হাই প্রেশার মেশিন। ভাবুন তো, গাড়ির টায়ারের ভেতরের চাপের চেয়ে প্রায় 4 গুণ বেশি চাপ ব্যবহার করা হয় এখানে। সোজা কথায় কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, স্রেফ প্রচণ্ড শারীরিক শক্তি দিয়েই জলটাকে পরিষ্কার করা হচ্ছে। তাহলে চলুন এক ফোঁটা জলের সঙ্গে আমরাও এই সফরে বেরিয়ে পড়ি। এর যাত্রার প্রথম কয়েকটা ধাপ বানানো হয়েছে সবচেয়ে বড় যে ময়লাগুলো সেগুলোকে আটকানোর জন্য। মানে আসল অ্যাকশন শুরু হওয়ার আগেই, মানে ওই হাই প্রেশার পাম্প পর্যন্ত পৌঁছানোর আগেই জলকে দুটো গেট পার করতে হয়। এদেরকে বলতে পারেন প্রথম 2 প্রহরী। একটা হলো সেডিমেন্ট ফিল্টার আর অন্যটা প্রি কার্বন ফিল্টার। তো প্রথম যে প্রহরী মানে সেডিমেন্ট ফিল্টার, সেটা ছিদ্রগুলো মাত্র 5 মাইক্রন চওড়া। এখন কথা হলো, এই 5 মাইক্রন জিনিসটা ঠিক কতটা ছোট? একটা তুলনা দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের একটা চুলের যা বেদ, তার থেকেও 10 গুণের বেশি ছোট এই ছিদ্রগুলো। বুঝতেই পারছেন, ধুলো, বালি বা আজকাল যে মাইক্রোপ্লাস্টিকের কথা এত শোনা যায়, সেগুলো খুব সহজেই এখানে আটকে যায়। এরপর জল পৌঁছায় অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের কাছে। আর এখানেই আসল মজাটা। শুনলে অবাক হতে হয়, মাত্র 1 গ্রাম অ্যাক্টিভেটেড কার্বনের ভেতরে যে সারফেস এরিয়া বা পৃষ্ঠতল থাকে সেটা প্রায় 1200 বর্গমিটার হতে পারে। মানে একটা গোটা ক্রিকেট পিচের সমান জায়গা। এই বিশাল এলাকাটা ঠিক একটা চুম্বকের মতো কাজ করে। যত রকমের জৈব রাসায়নিক, যেমন ধরুন ক্লোরিন, কীটনাশক বা জলের বাজে গন্ধ, সবকিছুকে টেনে ধরে রাখে। তবে এর সবচেয়ে জরুরি কাজটা হলো জল থেকে ক্লোরিন সরানো। আমরা জানি যে পৌরসভা থেকে যে জল আসে তাতে জীবাণু মারার জন্য ক্লোরিন মেশানো থাকে, আর এই ক্লোরিন কিন্তু পুরো সিস্টেমের সবচেয়ে দামি আর সংবেদনশীল অংশ। মানে ওই আরও মেমব্রেনটাকে রাসায়নিকভাবে একদম নষ্ট করে দিতে পারে। তো এই প্রাথমিক পরিষ্কারের পর্বটা শেষ হলে বুস্টার পাম্পটা চালু হয়, আর সেটা জলটাকে প্রচণ্ড জোরে ঠেলে দেয় পিউরিফায়ারের একেবারে হার্ট বা হৃৎপিণ্ডের দিকে। আর এটাই হলো সেই আরও মেমব্রেন। ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ নমুনা বলতে পারেন। এটা কিন্তু সাধারণ কোনো পর্দার মতো একটা স্তর নয়, এটা অনেকগুলো স্তর দিয়ে বানানো একটা বিশেষ জিনিস, যা প্রচণ্ড চাপ সহ্য করার জন্যই ডিজাইন করা হয়েছে। আসল খেলাটা কিন্তু এখানেই। এই যে মেমব্রেন, এর ছিদ্রগুলোর সাইজ শুনলে মাথা ঘুরে যাবে। মাত্র 0.001 মাইক্রন। এই সাইজটা এতটাই ছোট যে এটাকে প্রায় একটা দুর্ভেদ্য দেয়াল বলা চলে। ভাইরাস, ব্যাকটেরিয়া, জলে গুলে থাকা লবণ বা ধরুন লেড, আর্সেনিকের মতো ভারী ধাতু, সবকিছু, এমনকি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কিছু খনিজ যেমন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামও এখানে এসে আটকে যায়। এই দেয়াল টপকে যাওয়ার ক্ষমতা আছে শুধু বিশুদ্ধ জলের অণুর। কিন্তু এত নিখুঁতভাবে জল পরিষ্কার করার একটা দামও দিতে হয়। দেখা যায় যে প্রতি 1 ভাগ বিশুদ্ধ জল তৈরির জন্য প্রায় 4 ভাগ জল কিন্তু বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। আর এই বর্জ্য জলের সাথেই ওই আটকে যাওয়ার সমস্ত ময়লা, লবণ আর দূষকগুলো সিস্টেম থেকে বাইরে চলে যায়। এখানে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাই না? যদি আরও মেমব্রেন একাই এত শক্তিশালী হয়, তাহলে এর আগে এতগুলো ফিল্টার রাখার দরকারটা কি? এর উত্তরটা আসলে খুব সোজা আর পুরোটাই অর্থনৈতিক। দেখুন, প্রথম দিকের ফিল্টারগুলো বেশ সস্তা, যখন তখন বদলানো যায়। কিন্তু ওই মেমব্রেন আর হাই প্রেশার পাম্প, এগুলোর দাম অনেক বেশি। তাই বলা যেতে পারে প্রথম ফিল্টারগুলো হলো সিস্টেমের আসল হিরোদের বডিগার্ড। কিন্তু দাঁড়ান, গল্পটা এখনও শেষ হয়নি। আরও মেমব্রেন থেকে বেরোনোর পরেও জলকে ফাইনাল টাচআপের জন্য আরও কয়েকটা ধাপ পেরোতে হয়, যাতে সুরক্ষা নিয়ে কোনো প্রশ্নই না থাকে। যেমন ধরুন, একটা অ্যান্টি স্ক্যালেন্ট ফিল্টার থাকে যা খনিজ পদার্থগুলোকে মেমব্রেনের গায়ে জমতে দেয় না, ফলে মেমব্রেনটা অনেকদিন ভালো থাকে। আর সব শেষে থাকে একটা ইউভি চেম্বার। এটা হলো ফাইনাল সেফটি নেট। যদি কোনোভাবে 2-1টা জীবাণু বেঁচেও যায়, এই ইউভি রশ্মি তাদের ডিএনএ নষ্ট করে দেয়, যাতে তারা আর বংশবৃদ্ধি করতে না পারে। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হয়তো সবচেয়ে বিতর্কিত অংশে আসছি। জলের এত খাটাখাটনি করে বিশুদ্ধ হওয়ার পর এমন একটা জিনিস পিউরিফায়ারে থাকে যা এই পুরো প্রক্রিয়াটাকেই নষ্ট করে দিতে পারে। দেখুন, আরও সিস্টেম তো জল থেকে প্রায় সবকিছুই সরিয়ে দেয়। ফলে যে জলটা পাওয়া যায় তার টোটাল ডিজলভড সলিডস বা টিডিএস লেভেল খুব কম হয়।
এখন অনেকের মনে একটা ধারণা আছে যে এত কম টিডিএসের জল মানে তো এতে কোনো খনিজই নেই, আর এটা হয়তো শরীরের জন্য ভালো নয়। আর এই ধারণার উপর ভিত্তি করেই কোম্পানিগুলো একটা সমাধান বের করেছে, টিডিএস কন্ট্রোলার। কিন্তু সত্যিটা হলো এটা একটা মারাত্মক বিপজ্জনক বাইপাস সিস্টেম। এটা কি করে জানেন? এটা ওই প্রথম দুটো ফিল্টার পার হওয়া অপরিশোধিত জলকে একটা পাইপ দিয়ে নিয়ে এসে আরও মেমব্রেন থেকে বেরোনো বিশুদ্ধ জলের সাথে মিশিয়ে দেয়। মানে যে ভারী ধাতু, লবণ, ভাইরাস, ব্যাকটেরিয়াকে এত কষ্ট করে আটকানো হলো, সেগুলোকে আবার জেনে শুনে বিশুদ্ধ জলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সামান্য কিছু খনিজ পদার্থ জলে ফিরিয়ে আনার নামে আসলে সেই জলের মধ্যেই ভারী ধাতু, ব্যাকটেরিয়া আর নানা রকম রাসায়নিক আবার মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট স্ববিরোধিতা। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বৃষ্টির জল খুব খনিজ সমৃদ্ধ। ব্যাপারটা কিন্তু ঠিক তার উল্টো। আরও জলের মতোই জল যখন বাষ্প হয়ে উপরে ওঠে তখন সব খনিজ নিচেই থেকে যায়। তাই বৃষ্টির জলেও প্রাকৃতিকভাবে কোনো খনিজ থাকে না, বরং আজকালকার দিনে বাতাস থেকে দূষণ কুড়িয়ে নেয়। আমাদের শরীরে যে খনিজ দরকার তার প্রায় পুরোটাই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন খাবার থেকে পেয়ে যাই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, গ্লাসের জলটা কি সত্যিই বিশুদ্ধ, নাকি এটা শুধু একটা সংখ্যার খেলা? আসল বিশুদ্ধতা আসে একটা সম্পূর্ণ এবং নিখুঁত পরিশোধনের প্রক্রিয়া থেকে, শুধুমাত্র একটা টিডিএস মিটারের রিডিং থেকে নয়, যেটাকে একটা নব ঘুরিয়েই বদলে ফেলা যায়।